আর ফাইনালি কিন্তু 2.5 বছর পর গাড়িটাকে আপগ্রেড করলাম। তো হিমালয়ানের থেকে তো অবশ্যই পাওয়ারফুল, আর মোটামুটি রোড প্রেজেন্টও ভালো। গুড মর্নিং, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো বেসিক্যালি এই ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো নতুন ভাই এসে গেছে আর তাকে নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর এই দেখো আমার নতুন ভাই। কেটিএম কিন্তু কখনোই আমার প্রথম পছন্দের শাড়িতে ছিল না। আমি বেশিরভাগ কিন্তু এনফিল্ডই পছন্দ করতাম, দেন তারপর আদার্স বেনেলি টেনেলি এই সবগুলো একটু পছন্দ করতাম। তো ফাইনালি কেটিএম নিয়েছি কেন, তার আর একটা কারণ হচ্ছে এরকম লাইট ওয়েট, এরকম দুর্দান্ত পাওয়ারফুল মেশিন, আর তার সঙ্গে এরকম দুর্দান্ত টেকনোলজি, তার সঙ্গে এত ফিচার্স সত্যি কেউ অফার করে না। তো সেই জন্যই শেষমেশ কিন্তু কেটিএম অ্যাডভেঞ্চার 390X প্লাস, মানে যেটা ক্রুজ কন্ট্রোলের সঙ্গে আসে, সেই মডেলটাই কিন্তু কিনে ফেললাম। চলো এবার বাইকটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই হচ্ছে পুরো বড় বাইক, যেমন নাম কেটিএম অ্যাডভেঞ্চার 390X প্লাস, যেমন বড় নাম সেরকম কিন্তু বড় একটা লম্বা চওড়া বাইক রয়েছে। তার সঙ্গে তোমাদের হ্যান্ডেলটা দেখাই। এই হচ্ছে হ্যান্ডেল বার, একটা বিরাট বড় ওয়াইড হ্যান্ডেল বার রয়েছে। তার সঙ্গে হ্যান্ডেল বারের এই যে দেখো নাকেল গার্ডগুলো রয়েছে, যদিও বা এইগুলো প্লাস্টিক, এগুলো কোনোরকম কিন্তু ওই মেটাল প্রোটেকশান এর মধ্যে নেই, তবু যতটা হাওয়া কাটানো যায়, বাট কোনোরকম পড়ে গেলে কিন্তু এটা কোনোরকমভাবে আস্ত থাকবে না। তো মোটামুটি কিছুদিন পর কিন্তু এটা আপগ্রেড করব, কি ফিট করব সেটাও কিন্তু ভিডিওতে থাকবে। তো আপাতত এই হচ্ছে হ্যান্ডেল বার। হ্যান্ডেল বারের মধ্যে দেখো এখানে একটা রয়েছে কিল সুইচ, ইঞ্জিন কিল সুইচ, তার সঙ্গে রয়েছে ইগনিশান, আর এইদিকে দেখো পুরো মিটারটাকে টগল করার জন্য 4টে কি রয়েছে, মানে সেই গেমিং ব্যাপার রয়েছে, একবার দেখো তোমরা। তার সঙ্গে এখানে দেখো হ্যাজার্ডের সুইচ রয়েছে রেড কালারে, তার সঙ্গে রয়েছে দেখো ক্রুজ কন্ট্রোল। মানে এই বাইকটা কেনার আমার মেন মোটিভই ছিল ক্রুজ কন্ট্রোলের জন্য। এই দেখো ক্রুজ কন্ট্রোল বাটন রয়েছে, তার সঙ্গে এখানে রয়েছে পাসিং সুইচ, তার সঙ্গে হর্ন পজিশনিং সুইচ রয়েছে, যেটা আরেকটু নিচে হলে বেটার হতো। এখানে একটা কাস্টমাইজ বাটন রয়েছে, যেটা তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করতে পারো। তার সঙ্গে এই দেখো ক্রুজ কন্ট্রোলকে কন্ট্রোল করার জন্য প্লাস, এবং এই দিকে রয়েছে মাইনাস বাটনটা। চলো এবার তোমাদের মেন যে অ্যাট্রাকশন মিটার কনসোল সেটাকে দেখাই। জাস্ট সুইচ অন করা মাত্র রেডি টু রেস কেটিএমের যে ট্যাগ মার্ক সেটা রয়েছে। এখানে দেখো এই হচ্ছে টোটাল 5 ইঞ্চির একটা মিটার কনসোল, যেখানে রয়েছে দেখো গিয়ার পজিশনিং ইন্ডিকেটার, তার সঙ্গে রয়েছে দেখো কুলেন্টের লেভেল লো না হাই, তার সঙ্গে রয়েছে মোড স্ট্রিট না অফ রোড, এতে দুটোই মোড অ্যাপ্লাই হয়, যেটা হচ্ছে স্ট্রিট আর যেটা হচ্ছে অফ রোড দুটো। এখানে দেখো কত কিলোমিটার পার আওয়ার গাড়ির অ্যাক্সিলারেশন সেটা শো করছে। এখানে সাইড স্ট্যান্ড রয়েছে, এখানে বিভিন্ন রকম নোটিফিকেশান আছে বেসিক্যালি। তারপরে এখানে দেখো আরপিএম মিটার রয়েছে, তার সঙ্গে রয়েছে ফিউল গেজ মিটার, তার সঙ্গে রয়েছে দেখো ইঞ্জিনের একটা চেক লাইটের জায়গা রয়েছে, আর তার সঙ্গে নিচে দেখো ব্যাটারি ভোল্টেজ 3.32 অডোমিটার, তার সঙ্গে রয়েছে অ্যাভারেজ ফিউল ইকোনমি, মানে কত কিলোমিটার পার লিটারে গাড়ি দিচ্ছে। তো আপাতত দিচ্ছে 21 কিলোমিটার পার লিটার। তো এই হচ্ছে টোটাল মিটার কনসোল। আর এই মিটার কনসোলকে নেভিগেট করে এখানে 4টে বাটন রয়েছে, দেখো এখানে আপ ডাউন ব্যাক, তার সঙ্গে মেনু। এই মেনু বাটনটা প্রেস করলেই কিন্তু পুরোপুরিভাবে এই যে মিটার সেটাকে কিন্তু অ্যাক্সেস করা যায়। তো আমি ডেডিকেটেড একটা ভিডিও বানাবো এই মিটার কনসোল নিয়ে, প্রচুর ইনফরমেশান রয়েছে এই মিটার কনসোলের ভিতর। তো নেক্সট পার্ট বা তার পরের পার্টে কিন্তু এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসবে। আর এই মিটার কনসোলের পাশেই রয়েছে দেখো একটা চার্জিং জায়গা। এখানে হচ্ছে দেখো টাইপ সি একটা চার্জিংয়ের জায়গা রয়েছে, যেটা হচ্ছে কুইক চার্জ সাপোর্ট করে। মোটামুটি ভালো পজিশানটা রয়েছে, তার কারণ এখানে যদি মোবাইল আমার মাউন্ট থাকে আর এখান থেকে চার্জ করতে, মানে একটা ছোটো কেবেলেই টাইপ সি টু টাইপ সি কেবেলেই কিন্তু আমার কাজটা মিটে যাবে। সামনেই রয়েছে এরকম বড় একটা ভাইজার, যেখানে আমি কিন্তু আমার নাম অলরেডি লিখে ফেলেছি। বিরাট বড় একটা ভাইজার রয়েছে, যে ভাইজারটা কিন্তু দারুণভাবে এয়ার কাট করে। জাস্ট এখানে দেখো এইখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, যেখান থেকে এয়ার পুরোপুরিভাবে পাস হয়ে মাথার ওপর দিয়ে যায়। আর সামনে দুটো লাইট লাগিয়েছে। এই অ্যাসেসরিজ নিয়ে কিন্তু আমার নেক্সট ব্লগ আসবে, তো সেটা দেখবে। এখানে সামনে রয়েছে দেখো দারুণ বড় একটা ফ্রন্ট ফেন্ডার, দারুণ কিন্তু কাদা জল কিন্তু আটকায়। তার সঙ্গে
সাইডে দেখো কেটিএমের ট্যাগ করা কিন্তু দুখানা বড় বড় প্যানেল রয়েছে, কেটিএম লেখা রয়েছে, যার সঙ্গে লেখা রয়েছে দেখো রেডি টু রেস, মানে কেটিএমের ট্যাগ মার্ক। তার সঙ্গে এখানে দেখো এদিকে রয়েছে কুলেন্টের এই ক্যাপটা আমার ঠিক পছন্দ হয়নি, যে কেউ কিন্তু এই হাত দিয়ে কিন্তু এই কুলেন্টের ক্যাপটা খুলে দিতে পারে। এখানে কুলের লেভেল রয়েছে দেখো ম্যাক্সিমাম এবং মিনিমাম, যেটা গাড়ি দাঁড় করালেই কিন্তু বোঝা যায় যে কতটা লেভেল রয়েছে কুলেন্টের। আর এইখানে রয়েছে দেখো পিছনে অ্যাডভেঞ্চার এক্সের ব্যাজিং, এই দুখানা প্যানেল রয়েছে, যেখানেই রয়েছে অ্যাডভেঞ্চার এক্সের ব্যাজিং। এখানে কিন্তু কোনো রকম অ্যাডভেঞ্চার এক্স প্লাসের কোনো ব্যাজিং নেই, যদিও বা কিন্তু এটা বিলিং হচ্ছে বা এই গাড়িটা কেনার সময় লেখা ছিল অ্যাডভেঞ্চার এক্স প্লাস, বাট গাড়িতে কোনো রকম কিন্তু প্লাসের কোনো ব্যাজিং নেই। তো এই হচ্ছে টেল সেকশন, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রচণ্ড পুরো অ্যাসেসরিজ লোডেড আছে, সেই নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। তো পিছনে রয়েছে দেখো টেল লাইটটা কিন্তু যথেষ্ট ছোট। আমি হিমালয়ান ইউজ করার সময় বাইরের দিকে মানে ইন্ডিকেটারের সাথে আমার যেমন টেল লাইট ছিল, এই টেল লাইটটা দেখে আমার একটু হাসিই পায়। তো দারুণ ছোট একটা টেল লাইট এলইডিওয়ালা, তার সঙ্গে দেখো দুটো ইন্ডিকেটার রয়েছে পিছনে, আর ইন্ডিকেটারটা প্রচণ্ড ফ্লেক্সিবল, জাস্ট একটু টাচেই কিন্তু ইন্ডিকেটার ভেঙে যেতে পারে। এর ইন্ডিকেটারের কোয়ালিটি নিয়ে সত্যি মানে যে কোনো কেটিএম রাইডারেরই একটু সমস্যা আছে, যে জাস্ট একটু কিছু হলেই কিন্তু ইন্ডিকেটার ড্যামেজ হবেই হবে। আর এই বাইকে রয়েছে 398 সিসির একটা লিকুইড কুল LC4C কেটিএমের নিউ টেকনোলজির একটা ইঞ্জিন রয়েছে, যেটা প্রডিউস করে হচ্ছে 47 bhp অফ হর্স পাওয়ার, আর তার সঙ্গে রয়েছে 39 নিউটন মিটার অফ টর্ক। হিমালয়ানের থেকে যদিও বা পাওয়ার ফিগারটা অনেকটাই বেশি, বাট টর্ক ফিগারটা কিন্তু 1 নিউটন মিটার কম রয়েছে, যেটা সত্যি নোটিসেবল। হিমালয়ানের যেমন একটা শর্ট পিক আপ পাওয়ার রয়েছে, কেটিএমের ক্ষেত্রে পাওয়ারটা একটু যেন হাই আরপিএমে গেলে মনে হয়। তো এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, জানি না কার কী মতামত রয়েছে। তো এই হচ্ছে ইঞ্জিন, ভাই দারুণ ইঞ্জিন, দারুণ। আর এই ইঞ্জিনের তলায় রয়েছে দেখো একটা মেটালের ব্যাস প্লেট, আর এই ইঞ্জিনের যে সাইলেন্সারটা সেটাও কিন্তু প্রত্যেকটা মেটাল পার্ট দিয়ে ঢাকা রয়েছে। এখানে তলায় দেখো ব্যাস প্লেটটা পুরোপুরি মেটাল রয়েছে, তার সঙ্গে চারদিকে একটু প্লাস্টিক দিয়ে করা রয়েছে, মানে প্লাস্টিকের গার্নিশিং রয়েছে। আর এই ইঞ্জিনের সামনে রয়েছে দেখো একটা বিরাট বড় রেডিয়েটার, যেটা একদম ওভাল শেপে রয়েছে, তার সঙ্গে রেডিয়েটার ক্যাপও রয়েছে। রেডিয়েটারে দুটো ফ্যান রয়েছে, দারুণভাবে ইঞ্জিনটাকে সাপোর্ট করে, মানে ইঞ্জিনটাকে ঠান্ডা করে। যদিও বা গাড়ি চলা মাত্রই কিন্তু ইঞ্জিন দারুণভাবে হিট হয়, আর এই ইঞ্জিনের হিট সত্যি কিন্তু বোঝা যায়। মানে নর্মাল চাপ্পাল পরে বা নর্মাল ক্লকস পরে কিন্তু গাড়ি চালানো অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। মানে যখন ফ্যান থেকে হাওয়াটা ছাড়ে না, সিরিয়াসলি বলছি পা যেন পুড়ে যায়। মানে হিমালয়ানে যেরকম কষ্ট হতো গাড়িতেও সেরকম কষ্ট হয়। তারও কারণ আছে, একটা সিঙ্গেল সিলিন্ডার এরকম একটা হাই পাওয়ার ইঞ্জিন, ভাই হিট তো হবেই। আর সিরিয়াসলি একটা সত্যি কথা বলছি, আমি এত বাইক চালিয়েছি, এই বাইকটার মতো লাইটের থ্রো সত্যি আগে দেখিনি। ফ্রন্টে দেখো দুখানা প্রজেক্টর রয়েছে, একটা হাই বিম একটা লো বিম, ঠিক আছে, এটা হাই বিম এটা লো বিম। তো ভাই জাস্ট ওয়াও, মানে লাইটটা নিয়ে কোনো কথা হবে না। যে কোনো বাইকের তুলনায়, ইভেন হাই রেঞ্জের যে কোনো বাইকের তুলনায় কিন্তু এই লাইটের থ্রোটা কিন্তু দারুণ। তার সঙ্গে আমার দুটো ফগ লাইট রয়েছে, এই নিয়ে পরবর্তী ভিডিওতে কিন্তু আলোচনা হবে। তো ফ্রন্টে রয়েছে WP অ্যাপেক্সের একটা বড় সাসপেনশান, যেটা একটু আমার স্টিপ বলেই মনে হলো। তার সঙ্গে রয়েছে দেখো অ্যাপোলোর ট্র্যাম্পলার টায়ার, মানে রোড কন্ডিশান, অফ রোড অন রোড দুটো কন্ডিশানেই কিন্তু এই টায়ারটা মোটামুটি সক্ষম। আর পিছনেও দেখো, পিছনেও কিন্তু অ্যাপোলোর ট্র্যাম্পলার টায়ার রয়েছে, যেটা হচ্ছে 17 ইঞ্চির। মোটামুটি টায়ার ভালো, যদি একটু অফরোডের কন্ডিশনের টায়ার হতো আর একটু ভালো হতো। মানে এটা অন রোড অফ রোড দু জায়গাতেই চলে, আমি একটু অফরোড টায়ার বেশি প্রেফার করি। তার সঙ্গে দেখো কি বিরাট বড় একটা চেন পকেট রয়েছে, আর এটা কিন্তু ওপেন চেন চলে। আর মোটামুটি 400 থেকে 500 কিলোমিটার চালানোর পরেই কিন্তু চেন মেনটেনেন্স করাটা কিন্তু জরুরি। আর এই বাইকের একটা জিনিস আমার কিন্তু খুব পছন্দ হলো, যেটা হচ্ছে গিয়ার নব। জাস্ট গিয়ার নবটা দেখো, এতে কিন্তু কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল সব কিছুই রয়েছে। আর এই গিয়ার নবের এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, যেটা হচ্ছে ফোল্ডেবল। যদি গাড়ি কোনোভাবে ক্র্যাশও হয় না, গাড়ির গিয়ার নবে কোনোরকমভাবে ড্যামেজ হবে না, জাস্ট এইটা এরকমভাবে ফোল্ড হয়ে যাবে। যখন হিমালয়ানটা অ্যাক্সিডেন্ট হয়ে আমার এসেছে, তোমরা ভিডিওতেও দেখেছো, আগে কিন্তু ইম্প্যাক্ট হয়েছে গিয়ার নবের ওপরে। তো সেই জিনিসটা কিন্তু এক্ষেত্রে না হওয়ার চান্স খুবই বেশি। মানে গাড়ি যদি পড়েও গিয়ার নবটা কিন্তু বাঁকবে না, জাস্ট ফোল্ড হয়ে ঢুকে যাবে। আর এই বাইকের ফ্রন্টে রয়েছে দেখো 320 mm এর একটা বিরাট বড় ডিস্ক, আর পিছনে রয়েছে 240 mm এর একটা কিন্তু বড় ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS।
আর এই যে ফিউল ট্যাঙ্ক রয়েছে, এই ফিউল ট্যাঙ্কটা কিন্তু 14.5 লিটারের ফিউল ট্যাঙ্ক। তো অ্যাভারেজ মোটামুটি 380-390 কিলোমিটার ধরে রাখো যে 390 কিলোমিটার গাড়ি চালাতে পারবে একটা ফুল ট্যাঙ্কে। তার সঙ্গে চারিদিকে দেখো পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, মানে প্লাস্টিকের চারিদিকে প্যানেল রয়েছে। আর এই ট্যাঙ্কের ওপরেও কিন্তু একটা প্লাস্টিকের প্যানেল রয়েছে, যেটা ডাইরেক্ট একদম ফ্রন্ট হাফ যেটা রয়েছে মানে একদম মিটার কনসোল সেই পর্যন্ত গেছে। তো দারুণ একটা ফিউল ট্যাঙ্ক, 14.5 লিটার। এটা যদি মোটামুটি 16 বা 17 লিটার হতো দারুণ মজা পেতাম। আর বাইকটা কেনার পরেই কিন্তু আমার একটা জিনিস নিয়ে সত্যি মনটা ভেঙে গেছিলো, যেটা হচ্ছে এর ফিউল ক্যাপ। ভাই সিরিয়াসলি যখন এই ক্যাপে চাবিটা লাগাচ্ছি না, ওপেন তো ইজিলি হয়ে যাচ্ছে তোমরা দেখো, বাট যখন এটা ক্লোজ করব না তখন একটু চাপার পর চাবিটাকে নিজেকেই ঘোরাতে হয়। আমরা বেশিরভাগ রয়্যাল এনফিল্ডে দেখেছি জাস্ট চাপলেই কিন্তু চাবিটা অটোমেটিক্যালি ঘুরে যায় এবং চাবিটা খোলা যায়, মানে একটা ইজি টু ইউজ। বাট কেটিএমের ক্ষেত্রে বেশিরভাগ গাড়িতেই কেটিএমে দেখেছি এরকম একটা সিস্টেম। তো এই জিনিসটার জন্য একটু ধাক্কা লাগলো, কারণ যেহেতু রাইড করি প্রত্যেক দিনই প্রায় 3-4 বার করে পেট্রোল ভরতে হয়, তো এই জিনিসটা আমার একটু যেন খামতি লাগলো। এবার যদি আমি সিটটা তোমাদেরকে দেখাই, কমফোর্টেবল, মিথ্যে কথা বলার যেখানে কমফোর্টেবল, বাট প্রচণ্ড ন্যারো। জাস্ট সিটটা দেখো, ওই ফ্রন্ট থেকে ব্যাক পর্যন্ত এতটা ন্যারো সিট না বলার মতো নয়। ফ্রন্টে তো ন্যারোই রয়েছে, এখানে যখন ফার্স্ট রাইডার বসে বা আমি যখন বসেছি তখন মনে হয়েছে যেন একটু কমফোর্টেবলের অভাব রয়েছে। এখানে পিঠ রাখার যে জায়গাটা রয়েছে, তো এই জায়গাটাও মনে হচ্ছে না একটু দূরে। আর পিলিয়ানের যে সিটটা সেটা প্রচণ্ড পরিমাণে সরু, জাস্ট এইটুকানি পিলিয়ান সিট, মানে আমাদের মতো ব্যক্তি তো এখানে বসে কোনোভাবেই আরাম পাবে না। তো কিছুদিন পর সিটটাকেও রেডি করব, কোথা থেকে করছি না করছি, কত কষ্ট হচ্ছে, সব কিছু নিয়ে কিন্তু আলাদা একটা ডেডিকেটেড ভিডিও থাকবে। তো আপাতত এই হচ্ছে সিট কন্ডিশান, যেটা আমার একটু পছন্দ হয়নি। আর একটা জিনিস কিন্তু খুব ভালো লাগলো, যেটা হচ্ছে এই মিরর সেটআপটা। এই মিরর সেটআপটা পুরোপুরি কিন্তু অ্যালেন কি বোল্ট দ্বারা যুক্ত রয়েছে। জাস্ট এখান থেকে অ্যালেন কি বোল্টটা লুজ করলে কিন্তু মিরর ওপরে চলে আসবে, আবার টাইট করলে কিন্তু এই অ্যালেন কি বোল্টটাকেই টাইট করতে হবে মিররটাকে অ্যাডজাস্ট করার জন্য। আমি যখন হিমালয়ান ইউজ করতাম বা এর আগে হর্নেট যখন ইউজ করতাম, তো একটা প্রবলেম আমি ফেস করেছি যে যখন বাইক হাই আরপিএমে থাকে বা কোনো রকমভাবে হ্যান্ডেল ভাইব্রেশনওয়ালা যে কোনো গাড়ি থাকে, তো সেই বাইকগুলোতে জাস্ট দুখানা নাটকে একবার এইদিকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে কিন্তু মিররটাকে কিন্তু সেট করতে হতো বা মিররটাকে টাইট করতে হতো। এক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা থাকবে না, জাস্ট অ্যালেন কি 5 নাম্বার বা 6 নাম্বার মেবি এখানে অ্যালেন কিটা লাগবে, তো সেই অ্যালেন কি দিয়ে কিন্তু টাইট করলে মিররটা অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে একদম কি বলবো কম খাটনিতে কাজটা সারা যাবে। আর একটা জিনিস খুব ভালো লাগলো এই গাড়িটার, যেটা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট। আমি হিমালয়ান চালিয়েছি প্রায় 2.5 বছরের কাছাকাছি। হিমালয়ান চালিয়ে একটাই জিনিস মনে হয়েছে, গাড়ি যখন লোড থাকে না, হিমালয়ানকে সাইড স্ট্যান্ড থেকে সোজা করাটা মানে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার, যেটা এই বাইকের ক্ষেত্রে কিন্তু নেই। এই গাড়িরও ওয়েট আছে হিমালয়ানের থেকে জাস্ট 15 কেজির মতো লাইট গাড়িটা। বাট এই গাড়ির একটা জিনিস কি জানো তো, জাস্ট এক হাতে কিন্তু তোমরা গাড়ি সোজা করে দিতে পারবে। এই দেখো এক হাতে কিন্তু গাড়িটা পুরোপুরিভাবে সোজা হচ্ছে। ইভেন তোমরা চাইলে কিন্তু এই এক আঙুল, জাস্ট তোমরা দেখো এই এক আঙুল দিয়ে কিন্তু গাড়িটাকে সোজা করে দিতে পারো। এই দেখো গাড়ি সোজা করে দিতে পারো। এই জিনিসটা বা এই ওয়েট ম্যানেজমেন্টটা কেটিএম কিন্তু দারুণভাবে করেছে এই গাড়িতে। আর সব কিছুই কিন্তু পসিবল হয়েছে এই সাইড স্ট্যান্ডটার দৌলতে। জাস্ট একটা লং সাইড স্ট্যান্ড রয়েছে বিরাট বড়, আর এই সাইড স্ট্যান্ডের যে পজিশান, সেই পজিশানটাও কিন্তু দারুণ। সাইড স্ট্যান্ডে কিন্তু এরকম সোজাভাবে গাড়িটাকে ধরে রাখে, জাস্ট এরকম বাঁকে না। বাঁকলে কিন্তু যত এফোর্ট একদিকে দিতে হবে গাড়িটাকে সোজা করার জন্য, বাট সাইড স্ট্যান্ডে যদি সোজা থাকে, গাড়িটা যদি এরকম থাকে জাস্ট হালকা টাচ করলে কিন্তু গাড়ি সোজা হবে। আর একটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে এই গাড়িটা ধরো রাস্তায় এরকমভাবে দাঁড়িয়ে থাকে, যদি কেউ হালকা টাচ করে গাড়ি কিন্তু ওইদিকে পড়ে যাবে, তো এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। আরও একটা জিনিস দেখাই, যেহেতু গাড়িটা পুরোপুরিভাবে লোডেড রয়েছে অ্যাসেসরিজ, জাস্ট এই যে সিট খুলবো, এই সিট খোলার পরেই কিন্তু তোমাদেরকে সিটের তলায় সমস্ত ইউনিট সাজানো রয়েছে দেখাবো, মানে অ্যাক্সেস করতে এতটা সহজ হয় যে বলার মতো নয়। জাস্ট এই সিটটা খুলে ফেললাম, আর এই সিটের তলায় তোমরা দেখো এখানে ব্যাটারি ইউনিট রয়েছে, ব্যাটারি ইউনিটের সাথে এয়ার ফিল্টার রয়েছে, আর এর সঙ্গে কিন্তু অল টোটাল মানে ফিউজ বক্স থেকে শুরু করে রিলে অল টোটাল কিন্তু পুরো সিটের তলায় সাজানো রয়েছে। তো কেটিএমের এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো, মানে তোমাকে এই ট্যাঙ্কের প্যানেল খোলার কোনো রকমভাবে কিন্তু কোনো দরকার নেই। যদি হার্নেসও টানতে হয় লাইটের, জাস্ট এই প্যানেলের ফাঁক থেকে তারগুলো গলিয়ে দিয়ে এখানে হার্নেসটা বসিয়ে দিলেই কিন্তু একদম সহজভাবে কাজ মিটে যাবে। ইভেন রিলে ফিউজ অল টোটাল কিন্তু সিটের তলায়। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভাই নতুন বাইক এসছে, খুব তাড়াতাড়ি নতুন রাইডের জন্য বেরিয়ে পড়বো, নতুন অ্যাডভেঞ্চার করব। আমার এই নতুন কেটিএম অ্যাডভেঞ্চার 390X+
এই বাইকে। তো ভিডিওতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না।